অবশ্যই মানে হচ্ছে যায় ব্যয় বন্টন প্রক্রিয়া। আমাদের একটা সম্পত্তি যদি 10 বছর ব্যবহার করা যায়, এই 10 বছরের মধ্যে বন্টন করাকে বলা হচ্ছে অবশ্যই। কেমন? তাহলে অবশ্যই একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। অবশ্যই কি? অবশ্যই একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। যেমন আমি যদি তোমাদেরকে বলি সরলরৈখিক পদ্ধতিতে একটি সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং এটি 5 বছর ব্যবহার করা যাবে, সবাই আমাকে বলো তো এটা অবশ্যই কত হবে? একটা সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ, আর এটা কয় বছর আমাদেরকে সুবিধা দিবে? 5 বছর। তাহলে এটা অবশ্যই কত হবে বলো তো একটু সবাই কমেন্টে। টাইমার একটু বাড়াই দাও। টাইমার বাড়ানো যাবে না, হচ্ছে মানে যাতে আলো না যায় আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা অবশ্যই কত হবে ভাইয়া? এটা অবশ্যই একটু কত হবে বলেন তো। আচ্ছা চাপসা হয়ে আসে, আলো ফুটতেছে এই সাথে দাও এই পাশে। এবার ঠিক আছে? এবার ঠিক পুরোপুরি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পাশে থাকলে তো পুরোপুরি ঠিক। তুই বলবি যদি চাপসা হয়ে যায় আমার সাথে বলবি। আচ্ছা তাহলে আমরা একটা একটা করে সলভ করি, কেমন? তাহলে স্থায়ী সম্পত্তির মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যদি আমরা যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করি, এটা তাহলে কি বলে? অবস্থা। এরপর দ্বিতীয়টা স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য। আচ্ছা এখন কথা হচ্ছে পুস্তক মূল্য মানে কি? আমরা যে বুক ভ্যালু বাইর করি না, কোন পদ্ধতিতে বুক ভ্যালু বাইর করি? কোন পদ্ধতিতে? কমন হ্রাস সমান জের পদ্ধতিতে। কমন হ্রাস সমান জের পদ্ধতিতে যে বুক ভ্যালু বাইর করি, এই বুক ভ্যালুকে কি বলা হয় ভাইয়া? এই বুক ভ্যালুকে বলা হচ্ছে পুস্তক মূল্য। কেমন? আচ্ছা পুস্তক মূল্য মানে কি? আচ্ছা বুক ভ্যালুটা কিভাবে বাইর করা হয়? একটা সম্পত্তি ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে এটা পুস্তক মূল্য পাওয়া যায়। আমাদের সরলরৈখিক পদ্ধতিতে সাধারণত পুস্তক মূল্য লাগে না। কোন পদ্ধতিতে লাগে? কমন হ্রাস সমান জের পদ্ধতিতে লাগে। আচ্ছা স্থায়ী সম্পত্তি পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কি অর্জিত হয়? আমাদের যদি বুক ভ্যালু থাকে 1000 টাকা, আমাদের যদি বুক ভ্যালু থাকে 1000 টাকা, এই সম্পত্তির যদি আমরা 1100 টাকা বিক্রি করি, তাহলে আমাদের যতটুকু বিক্রি করব বুক ভ্যালু থেকে যতটুকু বেশি দামে বিক্রি করব, এটাকে আমরা বলবো যে প্রফিট। তাহলে 1000 টাকা হচ্ছে বহির্মূল্য, এটা থেকে আমরা বেশি দামে যদি বিক্রি করি, 100 টাকা বিক্রি খুব বেশি বিক্রি করছি না, এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে বহির্মূল্য থেকে যদি আমরা বেশি দামে বিক্রি করি, যেমন স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্যে অধিক মূল্য যদি বিক্রি করি, এটাকে কি বলবো? আমরা মুনাফা বলবো। আশা করি প্রথম দুইটা এমসিকিউ আমরা বুঝছি। এবার আমরা তৃতীয় এমসিকিউটাতে যাব। আচ্ছা 3 নম্বর এমসিকিউতে বলছে যে এক ম্যাগনা কোম্পানি একটি মেশিন 95000 টাকা ক্রয় করলো। আচ্ছা এখন যার সংস্থাপন কত টাকা? 10000 টাকা। ভগ্নাবশেষ কত টাকা? আচ্ছা ভগ্নাবশেষ মূল্যটা এখানে উঠে নাই। আচ্ছা আর আনুমানিক আয়ুষ্কাল আছে, দেখি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই কত হবে? আচ্ছা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই, যেহেতু তোমরা নিশ্চয়ই সূত্রটা পারার কথা, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সূত্র কি? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সূত্র কি? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সূত্র হচ্ছে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় আর বছর দ্বারা ভাগ হয়। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই কি? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সমান অর্জন মূল্য। অর্জন মূল্য মানে কি? বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর। একদম সহজ কথা, অর্জন মূল্য মানে হচ্ছে একটা সম্পত্তি কিনতে যত টাকা খরচ হয়, একটা সম্পত্তি কিনতে যত টাকা খরচ হয়, এটা হচ্ছে আমাদের অর্জন মূল্য। তোমাদের দ্বারা সম্পত্তি জনিত যত ধরনের খরচ বলবে না, একটা সম্পত্তি কিনছি 1 লাখ টাকা, আইনতে পরিবহন 10,000 এটাও যোগ করব, সংস্থাপন 10,000 এটাও যোগ করব, শুল্ক দিয়ে যদি এটাও যোগ করব, মাথায় রাখতে হবে। কেমন? আচ্ছা তাহলে একটা সম্পত্তি যত টাকা দিয়ে কিনবো সবগুলো হচ্ছে অর্জন মূল্য। আর এটা বছর শেষে মানে হিসাবকাল শেষে যত টাকা বিক্রি করা যায়, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আর তোমার বলে দিবে, বলবে যে এটা আয়ুষ্কাল বা এই সম্পত্তি এত বছর ব্যবহার করা যাবে, ওটা হচ্ছে বছর। তো আমাদের এই যে 3 নম্বর প্রশ্নটা, মেশিন 95000 টাকা ক্রয় করে, সংস্থাপন 10,000, তাহলে আমাদের 95 সাথে 10 যোগ করতে হবে কত? 1,05,000। এই 1,05,000 থেকে ভগ্নাবশেষ 5 বাদ দিব, তাহলে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাকে আমরা 10 বছর দ্বারা ভাগ করলে কত? তাহলে 1 লক্ষকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে 10,000 টাকা। তাহলে আমাদের आंसर খ। এই যে আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি অর্জন মূল্য কিভাবে বের করব? ক্রয় মূল্য যোগ সংস্থাপন বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তোমরা এখানে বছর লিখলে হবে, কেমন? আয়ুষ্কাল লিখলে অনেকে ভয় পেয়ে যায়, এখানে বছর হবে, কেমন? তাহলে এটা উত্তর হচ্ছে 10,000 টাকা। এতটুকু সবাই বুঝছো কিনা বলো তো? এতটুকু যদি বুঝো আমাদের চলো। আচ্ছা কমন হ্রাস সমান পদ্ধতিতে কিভাবে অবশ্যই বাইর করবেন? বুক ভ্যালুর সাথে হার গুণ দিবেন। এটা হচ্ছে
কম হ্রাসমান, কেমন? কম হ্রাসমান হচ্ছে বুক ভ্যালুর সাথে হার গুণ দিবেন। আচ্ছা, এটা তাহলে কিভাবে করবেন? এটা উত্তর কত হবে একটু কি বলতে পারবা? 4 নাম্বারটা উত্তর করো। লাইভ স্ট্রিমে কতজন আছে এটা দেখা যায়? 8। আচ্ছা, তাহলে এটা উত্তর একটু বলবা? এই যে 4 নাম্বার উত্তরটা, এখানে অনেকেই কিন্তু ভুল করে ফেলবা। ভুল কি করবা? তুমি কয় মূল্যকে যদি বছর থাকে বছর দিয়ে ভাগ করে দিবা, কিন্তু এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে এটা কোন পদ্ধতিতে অবস্থা এটা জানতে চাইছে। আমাদের যেহেতু ফার্স্ট টাইম বলেই দিয়েছে কমন সমান জেড পদ্ধতি, অবশ্যই আমি কমন সমান জেড পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। এখন ভাইয়া যদি কখনো না বলে, যদি কখনো না বলে কোন পদ্ধতিতে, তাহলে তখন আমি কি করব? যদি না বলে অবশ্যই সরলরেখী পদ্ধতিতে অঙ্ক করব। হ্যাঁ, কারণ সবচেয়ে সনাতন পদ্ধতি হচ্ছে সরলরেখী। আর যদি বলি যে কমন সমান, তাহলে তো আমাদের কমন সমান করতেই হবে। আচ্ছা, কমন সমান পদ্ধতিতে আমরা হার বলে দিচ্ছে 25%, আর কয় মূল্য হচ্ছে 8,20,000 টাকা, কেমন? আচ্ছা, তাহলে আমরা কয় মূল্যের 25% বাইর করব। তাহলে 3,20,000 টাকা 25% কত? 80,000 টাকা। তাহলে এটার উত্তর হবে যে, আচ্ছা এখন আমাদেরকে দেখেন কত 25 বছর আগে ধার্য করলে 2 বছর শেষে সম্পত্তির বই মূল্য কত? আচ্ছা, 2 বছর শেষে হলে আপনাকে অঙ্কটা একটু বড় করতে হবে। প্রথম বছরের এই যে অবশ্যই কত, তাহলে প্রথম বছরের অবশ্যই আসবে হচ্ছে 3,20,000 টাকা 25% কত? 80,000। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বছর আমরা কত টাকার উপর অবশ্যইটা ধরবো? হ্যাঁ, দ্বিতীয় বছর আমরা অবশ্যই ধরবো যে 3,20,000 থেকে 80,000 টাকা বাদ দিব। 3,20,000 টাকা থেকে 80,000 টাকা বাদ দিই, তার উপর 25% ধরবো। তাহলে দ্বিতীয় বছর আমাদের অবশ্যই আসবে হচ্ছে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। প্রথম বছর হচ্ছে 80,000, দ্বিতীয় বছর হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, এখন আমার কাছে তো জানতে চাইলো 2 বছর শেষে সম্পত্তির বই মূল্য, অবশ্যই জানতে চাই নাই। তো এটা মানে কোশ্চেনটা এভাবে আসতে পারতো, প্রথম বছরের অবস্থা কত, তাহলে উত্তর হচ্ছে 80। দ্বিতীয় বছরের অবস্থা কত, তাহলে 60। তাহলে যদি বলতেছে মানে দ্বিতীয় বছর শেষে সম্পত্তির পুঞ্জীবিত অবস্থা কত, তাহলে এই দুটো যোগফল হতো। যদি আবার কথাটা বুঝি, একই কোশ্চেন মানে 4 নাম্বার এমসিকিউ সলভ করতেছে মানে শুধু 4 পারবা এমনটা না। এটার আনাচে কানাচে কিভাবে প্রশ্ন হতে পারে সবগুলাই জানো পারো। এটা না আসলে এটা আশেপাশেই তো আসবে, ঠিক না? আচ্ছা, তাহলে প্রথম বছরে যদি বলতো যে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীবিত অবশ্যই কত, পুঞ্জীবিত অবস্থা মানে অবশ্যই যোগফল, দ্যাট মিন্স 80,000 আর 60,000 টাকা যোগ করব। 80,000 60,000 যোগ করলে কত? 1,40,000 টাকা। আচ্ছা, আমাদের তো এটা জানতে চাই, আমাদের কি জানতে চাইছে? দ্বিতীয় বছর শেষে মেশিনের বহিঃমূল্য কত, ঠিক না? তাহলে মেশিনের মূল্য ছিল হচ্ছে যে কত টাকা ভাইয়া? 3,20,000 টাকা। এই 3,20,000 থেকে আমরা কত টাকা পুঞ্জীবিত অবস্থা কত? 1,40,000। এটা বাদ দিব। 3,20,000 থেকে 1,40,000 টাকা বাদ দিলে আমাদের উত্তর আসবে 1,80,000 টাকা। আচ্ছা বলো তো 4 নাম্বার প্রশ্নটা বুঝছো কিনা? 4 নাম্বার প্রশ্নটা বুঝছেন? বলেন তো, বুঝছেন? 4 নাম্বার প্রশ্নটা সবাই বুঝছো? আচ্ছা, স্যার যদি বুঝেন আর একটু 5 এর আনসারটা কি হবে সবাই একটু বলো তো। স্যার যদি বুঝেন 5 কি হবে একটু বলেন। স্যার যদি বুঝে থাকেন 5 কি হবে একটু বলেন। স্যার যদি বুঝে থাকেন 5 কি হবে একটু বলেন। স্যার যদি বুঝে থাকেন 5 কি হবে একটু বলেন। আচ্ছা, 5 এর উত্তর, আচ্ছা আমরা 5টা এবার সলভ করি, কেমন? আচ্ছা, তাহলে 5টা কি হবে দেখেন। আচ্ছা, 5 বলছে যে আমাদেরকে আরেকটু নিচে নাও। 5 আমাদেরকে বলছে অবস্থান নির্ধারণের সময় কি কি বিষয় আমাদের বিবেচ্য থাকে, কেমন? আচ্ছা, অবস্থান নির্ধারণে কি কয় মূল্য অবশ্যই বিবেচ্য থাকে? হ্যাঁ, বিবেচ্য থাকে। কয় মূল্য আমাদের দরকার? বাজার মূল্য কি লাগে? তোমরা কি কোন পদ্ধতিতে অবস্থান নির্ণয়ের সময় বাজার মূল্যকে নির্ধারণ করছো, বা বাজার মূল্যকে তুমি এই যে প্রায়োরিটি দিছো কিনা? সাধারণত বাজার মূল্য লাগে না, বা বাজার মূল্যে কোনো কাজ নাই। তাহলে অবশ্যই নির্ধারণে কয় মূল্য আসে না, এই সরি কয় মূল্য আসবে, বাজার মূল্য আসবে না। তাহলে যেহেতু 2 কাটা, তাহলে উত্তর 1 আর 3 হবে। আর ভগ্নাবশেষ মূল্য তো অবশ্যই আসবে, যেমন আমরা সরলরেখা পদ্ধতিতে যখন অপচয় করি আমরা অবশ্যই কয় মূল্য থেকে অর্জন মূল্য আর কি, অর্জন মূল্যকে কয় মূল্য বলা যায়, কয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিই। তাহলে 5 এর উত্তর 1 কাটা, 1 হবে আর 3 হবে 2 কাটা। তাহলে উত্তর হচ্ছে 1 আর 3, দ্যাট মিন্স
উত্তর হবে খ। আশা করি সবাই বুঝছো, কেমন? আচ্ছা, এবার আমরা 6 নাম্বারটা সলভ করব। 6তে বলছে একটি সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, কম রাশমান যে পদ্ধতিতে অবশ্যই ধার্যের হার হচ্ছে 20%। তাহলে প্রথম বছরের অবশ্যই কত দেখি এটা করো তো। 6 এর উত্তর কত হবে বলো তো একটু। 6 এর উত্তরটা একটু বলেন। 6 এর উত্তর কত হবে? 6 এর উত্তর কত হবে? বাটেরও না কমেরও না। আচ্ছা, 6 এর উত্তর কত হবে? 6 এর উত্তর হবে, আচ্ছা 6 এর উত্তরটা একটু বলিয়েন। 6 এর উত্তর কত হবে? তবে আমি বুঝাই দিতেছি, খেয়াল করেন, কেমন? 6 এর উত্তর হবে, দেখেন, একটি সম্পত্তি ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। আচ্ছা, কম রাশিমানের পদ্ধতিতে অবশ্যই আর যদি তোমার তো দিয়ে দিছে, মনে রাখবা সরলরেখা পদ্ধতিতে অবশ্যই করা হয় বছর দিয়ে ভাগ করা হয়। আর কম রাশিমানের পদ্ধতিতে অবশ্যই করতে হলে আমাদেরকে অবশ্যই পার্সেন্টটা দিয়ে অবশ্যইটা বাইর করতে হবে। আচ্ছা ভাই, যদি আমরা পার্সেন্ট ছাড়া কি অবশ্যই বাইর করা যায়? কম রাশিমানে পার্সেন্ট ছাড়া অবশ্যই বাইর করা যাবেই না। আচ্ছা ভাই, সরলরেখাকে কি পার্সেন্ট ছাড়া পার্সেন্ট দিয়ে বাইর করা যায় কিনা? সরলরেখা সাধারণত অবশ্যই বাইর করা হচ্ছে মানে কি, আচ্ছা সরলরেখা পদ্ধতিতে অবশ্যই সাধারণত বাইর করা হচ্ছে তাই মানে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে ওটাকে বছর দ্বারা ভাগ করে আর কি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে সরলরেখাকে তোমারে হাত দিয়ে দে, তখন তোমারে কি করতে হবে? এই যে হাত দিয়ে গুণ দিতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা করি। কত নাম্বার আমরা এখন সলভ করব? আমরা 6টাও সলভ করছি নাকি? না না, 6টা আমরা সলভ করি না। আচ্ছা, 6তে কি বলছে? বলছে যে একটি সম্পত্তি ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, কম রাশিমান যে পদ্ধতিতে 20% হারে অবশ্যই ধার্য করে। আচ্ছা বলো তো, ভগ্নাবশেষ মূল্য কি এখানে আসবে কিনা? 6 নাম্বার প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য কি এখানে আসবে কিনা? আসবে? 6 নাম্বার প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য আসবে কিনা? এখানে 6 নাম্বার প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য আসবে না। তাহলে ভাই আমরা অঙ্কটা কিভাবে করব? আমাদের এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার 20% আমরা বাইর করব। তাহলে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার 20% আমরা কিন্তু কত হবে? 1 লক্ষ টাকার 20% হবে আমাদের 20,000 টাকা। তাহলে আমাদের প্রথম বছরের অবশ্যই কত টাকা হবে ভাইয়া? 20,000 টাকা। এবার এখানে দেখো, পরশু মানে তোমাদের পরীক্ষা কি বৃহস্পতিবারে? আচ্ছা, ওই দিন প্রশ্নটা এরকম হতে পারে, জাস্ট এখানে বলবো যে সম্পত্তিটা ক্রয় করা হয়েছে ধরো ওই বছরের জুলাই 1। হ্যাঁ, এই জায়গা বললে কিন্তু তোমরা আবার এলোমেলো হয়ে যাবে। তাহলে তোমরা বলতে পারো যে এই প্রশ্নটাই দিবে, এখানে একটা সাল দিয়ে বলবে যে সম্পত্তিটা ক্রয় করা হয়েছে জুলাই 1। তাহলে তুমি কিভাবে করবা? যদি জুলাই 1 এ করা হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত হিসাব করো কয় মাস হয়। সব সময় যেই মাস বলবো ওটা থেকে ডিসেম্বর পর্যন্ত যাবা। তাহলে ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করি কয় মাস হয়? যত মাস হবে তত। সামনে হয়েছিল। আচ্ছা, ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ আচ্ছা ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করি তাহলে কয় মাস হবে? ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করি তাহলে 6 মাস হবে। তাহলে ভাই তখন এটা উত্তর কি হইতো? তখন 20,000 কে আমরা অর্ধেক করে দিব। তুমি চাইলে এটাকে এভাবে ভাগ করতে পারো, ভাগ 12 গুণ 6, অথবা তুমি চাইলে এটাকে ডাইরেক্ট হাফ করতে পারো। হাফ করলে তোমার উত্তর সেম হবে। দ্যাট মিন্স কত হবে? তখন উত্তর 10,000 হবে, কেমন? যদি এখানে 6 মাস বলতো। আচ্ছা ভাই, যদি ভাঙা অন্য মাস বলে আগস্টে 1, তারপরে মার্চ 1, তখন তুমি ওই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হিসাব করবা, 12 দিয়ে ভাগ করবা, আর যত মাস ব্যবহার করছি তত মাসের অবশ্যইটা আমরা ধরবো, কেমন? আচ্ছা বুঝতেছো কি না একটু জানাই না, কেমন? আচ্ছা, এরপর আমাদেরকে বলতেছে যে 7 নম্বর কোনটা সম্পদ কি? এই এমসিকিউটা আসার সম্ভাবনা অনেক বেশি। বিগত সালে প্রশ্ন যদি তুমি খেয়াল করো, এই প্রথম পথে কোনটা অ্যাসেট বা কোনটা অ্যাসেট নিয়ে মানে কোনটা যে হিসাবগুলো এটার মধ্যে কোনটা অ্যাসেট নিয়ে অনেক বেশি আসছে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, কোনটা সম্পদ কোনটি? সবসময় মনে রাখবা পুঞ্জীবিত অবস্থায় একটা কোনটা সম্পত্তি হিসাব। কেন? এটা মূল সম্পত্তি হিসাব। কোনটা হিসাবে মূল ধর্মই হচ্ছে যায় ওই মূল হিসাবটাকে হ্রাস করে ফেলে। তাহলে কোনটা অ্যাসেট কি করে? সম্পত্তিকে হ্রাস করবে। এখানে কোনটা অ্যাসেট হচ্ছে যে পুঞ্জীবিত অবস্থা। আচ্ছা, তারপরে আমরা 8 নম্বর প্রশ্নটা সলভ করব। 8 নম্বর বলছে যে কর্ণফুলী লিমিটেড 2015 সালে জানুয়ারি 1 তারিখে আজপত্র হিসাবে যে কত টাকা? 1,20,000 টাকা। কর্মজীবিত অবস্থায় যে হচ্ছে এই প্রশ্নটা তোমাদেরও আসে, আবার অ্যাডমিশন টেস্টেরও আসে, একদম হুবহু প্রশ্নটাই আসে। কত টাকা? 50,000 টাকা। অনুমান করা হয় যে 5 বছর শেষে
আসবাব পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য কত হবে 20,000 টাকা। তাহলে সরলরেখী পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? আচ্ছা আমরা বার্ষিক অবচয় কিভাবে বের করব? আচ্ছা 1,20,000 থেকে পুঞ্জীবিত ভগ্নাবশেষ মূল্য কত 20, তাহলে এটা বাদ দিব। তাহলে কত হবে 1 লাখ। 1 লাখে 5 দ্বারা ভাগ করলে কত হবে 20,000 টাকা। দ্যাট মিন্স আমাদের উত্তর হচ্ছে যায় 20,000 টাকা। আশা করি এটা বুঝছো। তারপর হচ্ছে 9 নম্বরটা। 9 নম্বরে কি বলছে? কমন রাশিমান যে পদ্ধতিতে 2015 সালে অবচয়ের পরিমাণ কত যদি অবচয়ের হার 10% হয়। কেমন? আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে বের করব? কমন রাশিমান বলছে না, তাহলে আমরা অবশ্যই আচ্ছা এখানে আমাদের 8 এবং 9 উদ্দীপক একইটা, তখন আমরা কিভাবে বের করব? একই উদ্দীপক কিন্তু দুই ভাবে করা যায়। একই উদ্দীপক কিন্তু দুই ভাবে করা যায়। যদি সরলরৈখিক হয় এটার উত্তর হবে 20,000। যদি কম রাশিমান হয় তাহলে এটার উত্তর হবে, আগে আমরা পুঞ্জীবিত অবস্থাটা বাদ দিব। একটা জিনিস খেয়াল করো, সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীবিত অবস্থায় কাউন্ট করা হচ্ছে না। আবার কম রাশিমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে কাউন্ট করা হচ্ছে না। তাহলে তোমাকে বুঝতে হবে, তোমার তো সবগুলোর মানে দিয়ে দিল, কোনটা তোমার লাগবে কোনটা তোমার লাগবে না, এই জিনিসটা তোমার ভালো করে বুঝতে হবে, না এলোমেলো হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের যেহেতু বলছে কম রাশিমান যে পদ্ধতি অবশ্যই কত, তাহলে আমরা 1,20,000 থেকে 50,000 টাকা বাদ দিব। 1,20,000 থেকে যদি 50,000 টাকা বাদ দিই, যত কত হবে 70। এই 70,000 টাকা এখানে ভাগ চিহ্ন হবে না, সরি এখানে গুণ চিহ্ন হবে। 70,000 এর 10% কত 7,000 টাকা। তাহলে আমাদের এটা উত্তর হবে 7,000। এখানে প্রশ্নটা আরো ফেঁসাইতে পারে, কেমনে বলবে যে ওই সম্পত্তিটা 6 মাস ব্যবহার করা হয়েছে বা 3 মাস ব্যবহার করা হয়েছে বা 1 মাস ব্যবহার করা হয়েছে। তাহলে তুমি 12 দিয়ে ভাগ করবা, যত মাস বলছে তত মাস তত দ্বারা গুণ দিবা। আচ্ছা তারপরে বলছে 10 নাম্বারটা, পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরের অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে? এটা সবসময় মনে রাখবা, কম রাশি মানে তুমি একটা অবচয় তালিকা করবা। হ্যাঁ বিগত সালে অবচয় তালিকা যদি ওখানে বসে থাকো ঠিক করে। আচ্ছা অবচয়ের তালিকা দেখবা যে প্রতি বছর অবচয় আর ধীরে ধীরে কমতেছে। একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখবা যে সরলরেখী পদ্ধতিতে অবচয় প্রত্যেক বছর সেম থাকে, কিন্তু কম রাশি মানে যে পদ্ধতিতে অবচয় ধারাবাহিকভাবে কমতে থাকে। কেমন? আচ্ছা তাহলে এটা উত্তর হবে যে আমাদের কম রাশি মানে যে পদ্ধতি। তারপরে যন্ত্রপাতি কয় 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, সংস্থাপন খরচ 7,000 টাকা। কেমন? আচ্ছা তাহলে আমাদেরকে বলতেছে যে যন্ত্রপাতি কয় হচ্ছে 3,000, সংস্থাপন হচ্ছে যায় যন্ত্রপাতি কয় 30,000, সংস্থাপন হচ্ছে 3,000, বহন খরচ 3,000, সংস্থাপন হচ্ছে 7,000 টাকা। কেমন? তাহলে যন্ত্রপাতি হিসাবে কত টাকা ডেবিট করতে হবে? আচ্ছা এখানে মূলত আমাদেরকে একটা সম্পত্তি ক্রয় করতে যত টাকা খরচ হয় সবগুলোই আসবে। তাহলে যন্ত্রপাতি 30, বহন খরচ 3, সংস্থাপন 7, দ্যাট মিন্স 40,000 টাকা। 33 7 40,000 টাকা আমাদের পরীক্ষায় আনসার করতে হবে। কেমন? তাহলে এটা উত্তর কত হবে? এটা উত্তর হবে যে 40,000 টাকা। এতটুকু বুঝছো কিনা? আর 12 এর উত্তর কত হবে একটু বলো তো। কিছু কিছু সম্পত্তি আছে যেগুলা স্পর্শ করা যায় না, ওই সম্পত্তিগুলাকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি। তো এখানে কোন সম্পত্তিটা স্পর্শ করা যায় না একটু বলো তো, উত্তরটা বলো। কোন সম্পত্তিটা স্পর্শ করা যায় না? কোন সম্পত্তিটা স্পর্শ করা যায় না? আচ্ছা তাহলে এখানে উত্তর হবে, আচ্ছা খনিজ সম্পত্তিকে স্পর্শ করা যায় না? যায়। খনিজ সম্পত্তিকে স্পর্শ করা যায় না? অবশ্যই যায়। নাফিজউদ্দিন বলছে যে গ, হ্যাঁ তোমার উত্তরটা ঠিক আছে, ট্রেডমার্ক ও পেটেন্ট। আচ্ছা খনিজ সম্পত্তিকে স্পর্শ করা যায় না ভাইয়া? যায় তো। তারপরে হচ্ছে যে আচ্ছা আমি এটা মার্ক করে দিই প্রশ্নটা। আচ্ছা কোন সম্পত্তি কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? কেমন? খনিজ সম্পত্তি স্পর্শ করা যায় না, যায়। ভূমি ও দালান কোটা স্পর্শ করা যায়। অগ্রিম বীমা তো আমরা দেখতেছি খরচটা, হ্যাঁ। আর ট্রেডমার্ক এবং পেটেন্ট এগুলা স্পর্শ করা যায় না, এগুলো একটি অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, কয়েকটা এমসিকিউ আসবে, হ্যাঁ। যেমন ধরো হচ্ছে যাই আন্তঃলেনদেন, বই লেনদেন, লেনদেনের প্রকারভেদ থেকে একটা এমসিকিউ থাকবে। তারপর নিচে কোনটি তোমাদের যে হিসাব আছে না, ধরো এই যে সম্পদ, আয়, দায়, বলবে যে নিচে কোনটি চলতি দায়, নিচে কোনটি চলতি সম্পদ, এখান থেকে একটা একদম 100% শিওর আসবে। তারপর এরকম ওই যে অস্পর্শনীয় থেকে একটা আসতে পারে, এগুলা থেকে প্রশ্ন হবে একদম, তুমি সব বন্ধ করে ধরে রাখতে পারো। আচ্ছা তাহলে এটা তো আমরা করলাম। এরপর হচ্ছে 13 নাম্বারটা। 13তে বলছে খনিজ সম্পদে, মনে রাখবা স্থায়ী সম্পত্তির মানে যেগুলা স্থায়ী সম্পত্তি যেগুলা দৃশ্যমান বা স্পর্শ করা যায় এগুলো হচ্ছে অবশ্যই হয়। আর খনিজ সম্পদের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে অবলোকন, শূন্যীকরণ। আর অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে অবলোকন হয়।
অবচয়, অবলোপন, শূন্যীকরণ, তিনটা কিন্তু একই কনসেপ্ট কিন্তু নাম আলাদা। অবচয় হচ্ছে দৃশ্যমান স্পর্শনীয়, অবলোপন হচ্ছে যায় অস্পর্শনীয়, আর কি বলে খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ হচ্ছে যায় শূন্যীকরণ হয়। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা এই যে এটা করব কত নাম্বার, এটা 14 নাম্বার। কেমন? আচ্ছা, 14 তে কি বলছে ভাইয়া? 2016 সালে 1 এপ্রিল, এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গায় সবাই ভুল করবা। 1 এপ্রিল বলছে না, এই জায়গায় সবাই ভুল করে বসে দেখবা। আচ্ছা, আমি এটা কোশ্চেনটা মার্ক করলাম। আচ্ছা, বলছে 2016 সালের 1 এপ্রিল মিম এন্টারপ্রাইজ 60,000 টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করে। আচ্ছা, ভালো কথা। এখানে কিন্তু তুমি এক বছরের অবচয় যদি ধরো, তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন 60,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে, 10,000 টাকা সংস্থাপন, যন্ত্রপাতি আবিষ্কার ধরা হয়েছে 6 বছর। আবিষ্কার শেষে যন্ত্রপাতি 4,000 টাকা বিক্রয়, ভগ্নাবশেষ মূল্য 4,000 টাকা। এমন প্রতিষ্ঠানটি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ করে, মানে অবশ্যই ধরে। আচ্ছা, ভালো কথা। এখন সরলরেখা পদ্ধতিতে 2016 সালে অবচয়ের পরিমাণ কত? আচ্ছা, তাহলে আমরা বাইরে করি। কথা আমাদের 60, আর যন্ত্রপাতি সংস্থাপন 10, 70, আর কিছু আছে ভগ্নাবশেষ 60 বাদ দিলাম। তাহলে 60, 10, 70, 70 থেকে 60 বাদ দিলে 66। এটাকে আমরা 10 দ্বারা ভাগ করব। এটাকে আমরা 10 দ্বারা ভাগ করব। 10 বছর বলছে না। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা আমার সম্ভবত ভুল আছে। এটা হবে যে 60, 10, 70। এটাকে সরলরেখা বলছে না? হ্যাঁ, তাহলে 70 থেকে 60 বাদ দেব, 66। 66 কে আমরা 10 দ্বারা ভাগ করব। এখানে ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিতেছি। কেমন? 66,000 কে আমরা 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ যদি করেন তাহলে সম্ভবত 6,600 আপনার এই যে এক বছরের অবস্থায় আসবে। কেমন? এবার এক বছর, আচ্ছা বাকিটা 66,600 কে আমরা যদি 10 দ্বারা, 10 বছর বলছে না? হ্যাঁ, সংস্থাপন যন্ত্রপাতি আবিষ্কার দ্বারা 6 বছর এবং আবিষ্কার শেষে না 6 বছরে না বলছে। এপ্রিল 60,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করছে, 10,000 টাকা সংস্থাপন, আবিষ্কার করা হবে 6 বছর। 6 বছর না, তাহলে 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা যদি ভাগ করি আমাদের উত্তর হবে হচ্ছে 6 কে 6, 6 কে 6, 11,000। কেমন? আচ্ছা, 11,000 টাকা আসবে হচ্ছে আমাদের এক বছরের অবসর। এখন আমাদের কত মাসের অবসর জানা দরকার। এপ্রিল থেকে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস বাদ এপ্রিল, তাহলে আমাদের হাতে আছে 9 মাস। তাহলে 11,000 টাকা হচ্ছে 12 মাসের অবসর। 12 দ্বারা ভাগ করব। এরপর আমরা কত দ্বারা গুণ দিব? 9 দ্বারা গুণ দিব। তাহলে আমাদের आंसर কত হবে? 11,000 কে আমরা 12 দ্বারা ভাগ করব, 9 দ্বারা গুণ দিব, যা হয় তা। কেমন? এখানে তোমরা आंसर 11,000 টাকা হবে না। কেমন? आंसरটা করে দেখবেন, সম্ভবত কম হতে পারে। তারপর আসেন, তারপর হচ্ছে যাই 15 নাম্বার। 15 নাম্বারে কি বলছে? যদি প্রতিষ্ঠানটি কমলা সমাজের পদ্ধতি অবস্থা ধার্য করে, যদি কমলা সমাজের পদ্ধতি অবস্থা ধার্য করে তাহলে আপনাকে আগে অবশ্যই হার বাইর করে নিতে হবে। আর কিভাবে বাইর করবেন? 100 ভাগ বছর গুণ 2। তাহলে 100 কে আপনারা এখানে আমাদের এই বছর কত বলছে? 6 না? 100 কে 6 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা গুণ দিবেন। যত হবে 70,000 টাকা তত পার্সেন্ট হবে। আমার কথা বুঝছেন কিনা? এই যে 100 কে আমরা 6 দ্বারা ভাগ করব। 6 বছর বলছে তো তাই। এরপর 2 দ্বারা গুণ দিব। কেন 2 দ্বারা গুণ? কারণ কমলা সমাজের পদ্ধতি বলছে সেজন্য। এরপর আমরা 60 আর 10 এই দুইটা মিলে এই অর্জন মূল্য। এই 70,000 টাকার ওই উপরে ওই পার্সেন্টটা হিসাব করব। আচ্ছা, আমাদেরকে কি অবশ্যই জানতে চাইছে? জানতে চাই না, আমাদেরকে শুধু অবশ্যই হার জানতে চাইছে। তাহলে 100 ভাগ বছর, বছর তো 6 গুণ 2, যা হয় তা। কেমন? এই যে 100 এইভাবে করলেও পারবেন। কেউ যদি 100 ভাগ বছর গুণ 2 না করতে চান, এই সূত্রটা দিয়ে করলেও করতে পারবেন। 1 ভাগ বছর 6, হ্যাঁ, গুণ 100 গুণ 2, একই কথা। 100 কে এখানে দিলে পারেন, এখানে দিলে পারেন। কত হবে ভাইয়া? 33.33%। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যায় 16 নম্বর প্রশ্ন। অবচয় নির্ধারণে কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করা হয় না? হ্যাঁ, এটা বলো তো 16 আনসার কত হবে? দেখে মোবাইল দেখে ঠিক আছে। 16 আনসার কি হবে বলো তো? 16 আনসারটা একটু বলি আর কত হবে। 16 আনসার কত হবে বলো? আচ্ছা,
ষোলোতে বলছে অবস্থা নির্ধারণে কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করা হয় না। ভাই এটা না পারলে তো সমস্যা। এটা হচ্ছে যাই সরলরেখা পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করা হয়, হয়, কিন্তু কম রাশি মানে হয় না। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস সহজ করে দিই, অনেকে এলোমেলো হয়ে যায়। যেমন চারটা পদ্ধতিতে তো তোমাদের লাগবে, এই চারটা কি কি? বর্ষ সংখ্যা সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি, সরলরেখা পদ্ধতি, কম রাশি পদ্ধতি। এই ক আর খ তুমি সৃজনশীলের জন্য না শিখলেও চলবে, আসছে একদমই কম, একদম কম বলতে একদমই কম, কিন্তু এমসিকিউতে আসছে। হ্যাঁ, তো এই এখন তোমরা ভুলে যাও যে ভাইয়া কোন পদ্ধতিতে কার উপর অবস্থাটা ধরা হয়। ধরো বর্ষ সংখ্যার সমষ্টিতে কার উপর অবস্থা ধরা হয়, উৎপাদন একক পদ্ধতিতে কার উপর অবস্থাটা ধরা হয়, সরলরেখা পদ্ধতিতে কার উপর অবস্থাটা ধরা হয়, কম রাশি পদ্ধতিতে কার মানে কিসের উপর অবস্থাটা ধরা হয়। এখন মনে রাখবা এই তিনটা বর্ষ সংখ্যার সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি এবং সরলরেখা পদ্ধতি, এই তিনজনের ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যের উপর অবস্থাটা ধরা হয়। এখন কথা হচ্ছে ভাই অবচয়যোগ্য মূল্য কি? এখানে তোমরা একটা জিনিস বলতে পারবে ভাইয়া ভগ্নাবশেষ মূল্য বুঝাইতেন যে এটা কেন বলতেছেন, এটারই কাহিনী আছে। দেখো, যদি অবচয়যোগ্য মূল্য বাই করা হচ্ছে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায়, হ্যাঁ, ওটাকে বলে অবচয়যোগ্য মূল্য। তার মানে আমাদের এই যে বর্ষ সংখ্যা সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি এবং সরলরেখা পদ্ধতি, এই তিনটা পদ্ধতির মধ্যে আমাদেরকে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয়। তাহলে তোমরা তোমাদের বইতে যতগুলো অবশ্যই পদ্ধতি আছে চারটা, এই চারটার মধ্যে জাস্ট একটাই ব্যতিক্রম, এই বেটা কম রাশি পদ্ধতি। কম রাশি পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। আবার এখানে প্রত্যেকটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উৎপাদন একক পদ্ধতি সময়কে মূল্যায়ন করে না, কম রাশি পদ্ধতি ভগ্নাবশেষ মূল্যকে মূল্যায়ন করে না, কেমন? আর সরলরেখা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সনাতন। এখন যা বলতেছি না এখান থেকে একটা এমসিকিউ ভাবা, উৎপাদন একক পদ্ধতি সময়কে গুরুত্ব দেওয়া হয় না। কম রাশি পদ্ধতিতে কি করে, প্রত্যেক বছর অবশ্যই ধারাবাহিকভাবে কমতে থাকে। কেমনে মনে রাখবে এটা? ক্রমান্বয়ে হ্রাস পায়, ক্রমান্বয়ে হ্রাস পায়, প্রত্যেক বছর ক্রমান্বয়ে অবস্থাটা কমতে থাকে, কেমন? আর উৎপাদন একক পদ্ধতি যতটুকু আমার উৎপাদন হয়েছে ততটুকুর উপর হিসাব পাই, যতটুকু উৎপাদন হয়েছে ততটুকুর উপর হিসাব। উৎপাদন যদি কম হয় তাহলে অবশ্যই কম, উৎপাদন যদি বেশি হয় অবশ্যই বেশি। এটাকে কিন্তু সময়কে গুরুত্ব দেওয়া হয় না। আর বর্ষ সংখ্যা সমষ্টি একক পদ্ধতি হচ্ছে বর্ষ সংখ্যা, এটা তোমাদের দুইটা স্টেপে করতে হবে। আচ্ছা, এটা আমরা করাই দেব যদি সময় পাই। আর এখানে অবশ্যই রিলেটেড তোমাদের যাদের বলছে ভাইয়া আমার শুধু পাস দরকার, হ্যাঁ, অনেকে আছে ভাই আমার এত ক্লাস দরকার না, আমার মোটামুটি 5টা সৃজনশীল বা 60-70 ঘরে হলে হইছে বা 60 ঘরে হলে হইছে, তারা কোনটা করবা? র্যামিং করবা, একদম সহজ, ডেবিট ক্রেডিট। তারপর হচ্ছে অবশ্যই উদ্ধারটা সহজ, জাস্ট দুইটা সূত্র শিখলে হয়, কম রাশি পদ্ধতি অবশ্যই আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, সরি কম রাশি পদ্ধতি আরেকটা সরলরেখা পদ্ধতি। আর দুইটা জাবেদা শিখবা, একটা হচ্ছে অবশ্যই দাহ্যের জাবেদা, আরেকটা হচ্ছে অবস্থাকে বন্ধ করা জাবেদা, আর মেশিন করা জাবেদা, এতটুকুই। আর আরেকটা হচ্ছে যাই এই দুইটা তো করলাম, আরেকটা হচ্ছে ব্যাংক সমন্বয়, কিছু আইটেম যোগ করা, কিছু আইটেম বিয়োগ করা। এই তিনটা অধ্যায় শিখলে মোটামুটি তোমার মানে 60 প্লাস চলে আসবে, এতটুকু শিখে থাকতে পারো যদি এমসিকিউটা একটু ভালো করে পড়ো। আর যাদের এই ক্লাস দরকার তারা তো অবশ্যই আর্থিক বিবরণী সহ ভালো করে শিখতে হবে, নাহলে এই ক্লাস করতে সম্ভব না। আচ্ছা, আমরা কতটুকু গেলাম? 16 করছে, কেমন? 17 লাগবে না, 18তে আসেন। কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসাবে ধার্য করা হয়? তো এটা 18তে সবারই পারা উচিত, বলেন তো কোন এগুলা কিন্তু সবগুলা বিগত সাল, পাশে যে সালগুলা লেখা হয়নি, এটা সবগুলাই বিগত সাল, আমি নিজ থেকে কোনো কোশ্চেন দিই নাই, বিগত সালে বোর্ড প্রশ্ন থেকে এগুলা তুলে দিয়েছে। কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসাবে ধার্য করা হয়? আচ্ছা, বর্ষ সংখ্যা সমষ্টি কি প্রতি বছর না, শুধুমাত্র একটা পদ্ধতি, আমি তো বললাম এই বেটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রতি বছর সেম অবস্থা ধার্য করে। এই বেটা বৈশিষ্ট্য আবার এই কিন্তু কম পুঞ্জীবিত অবস্থাকে কাউন্ট করে না। আর কম রাশি পদ্ধতির সূত্রে কথা হচ্ছে যাই ক্রমান্বয়ে অবশ্যই কমবে এবং ভগ্নাবশেষ মূল্যকে কাউন্ট করবে না, কেমন? আচ্ছা, আর উৎপাদন একক পদ্ধতির মূল কথা হচ্ছে উৎপাদন এককে শুধুমাত্র সময়কে গুরুত্ব দেওয়া হয় না, আবার এটা যতটুকু উৎপাদন হয় ততটুকুর উপর হিসাব করা হয়। আচ্ছা, আমাদের কাছে কি জানতে চাইছে? কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অবস্থায় ধার্য করা হয়? তাহলে আমাদের উত্তর হবে সরলরেখিক পদ্ধতি। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে একটি সম্পদের আয়ুষ্কাল 10 বছর, উক্ত সম্পদের সরলরেখিক পদ্ধতিতে অবস্থায় হার কত? সরলরেখিক অবস্থায় হারের সূত্র হচ্ছে যে 100/বছর, এতটুকুই। সরলরেখিক পদ্ধতিতে অবস্থায় হারের সূত্র হচ্ছে 100/বছর। আর কম রাশি মান যদি বলে তাহলে 100/বছর গুণ 2, এখানে গুণ 2 দিতে হবে। কেমন মনে রাখবা? ওটাকে দ্বৈত রাশি মান বলে, এইজন্য ডাবল হয় আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে করব? 10 বছর না, তাহলে 100/10 কত দিয়ে গুণ তো দেওয়া লাগবে না, তাহলে 100 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 10% হবে উত্তর ক।
এরপর 20 নাম্বার কি বলছে, 20 এর উত্তর কি কত হবে বলেন? তুমি কমেন্ট করার দরকার নেই, আমরা দেখো এখানে নেটওয়ার্ক ঠিক থাকে। আচ্ছা তারপরে আসো, এরপর আমরা 20 কি করব বলছে একটি সম্পত্তি ক্রয় মূল্য ও পুঞ্জীবিত অবস্থায় পার্থক্য কি বলে? লজ্জাটা লাগে তো। একটা সম্পত্তি ক্রয় মূল্য ও পুঞ্জীবিত অবস্থায় পার্থক্য কি বলে? আচ্ছা আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে কি পাই? তোমরা যারা কমন আসামানদের পদ্ধতি ভালো মানে কমন আসামানদের পদ্ধতি আমরা অবশ্যই বাই করে কিভাবে ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থাটা বাদ দিই, আর এই বাদ দিলে যে মূল্যটা পায় এটা হচ্ছে বুক ভ্যালু বা বহি মূল্য, কেমন? আচ্ছা তাহলে 20 গেল। আচ্ছা এটা কিন্তু অনেকগুলো নাম আছে, এটা পরবর্তীতে আবার নালে এলোমেলো করে ফেলবা। এটা অপর নাম। আচ্ছা বাদ দিলে বই মূল্য পাওয়া যায়। এটা অপর নাম হচ্ছে নিট লিখিত মূল্য। এটা লিখলে লিখে দিতে পারো, তাহলে তোমাদেরই ভালো হবে। নিট লিখিত মূল্য, অবলিখিত মূল্য, অবশিষ্ট মূল্য, পুস্তক মূল্য, বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু। এখান থেকে তোমার পরীক্ষা বলবে যে রিটেন ডাউন ভ্যালু বলতে কি বুঝো? এটা মানে ঢাকা ইউনিভার্সিটি একবার বলছিল রিটেন ডাউন ভ্যালু উপর ইয়া করা হয়, তো বলা হয় বলে যে কি রে রিটেন ডাউন ভ্যালু কি। তো এইজন্য তুমি এগুলো অন্তত লিখে নাও, মানে লিখিত মূল্য, অবলিখিত মূল্য, অবশিষ্ট মূল্য, পুস্তক মূল্য, বুক ভ্যালু আর রিটেন ডাউন ভ্যালু, এগুলো সবগুলো হচ্ছে বই মূল্যের অপর নাম। ভাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তারপরে আমরা আসি, তারপরে আমাদেরকে কি বলছে ভাইয়া? তারপর আমাদেরকে বলছে পুস্তক মূল্য কি রে, একটা কোশ্চেন আবার ঘুরে গেলে কেমন? এই যে আমাদের পুস্তক মূল্য, তাহলে পুস্তক মূল্য তো আমরা জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিব। তারপর হচ্ছে তাই ভগ্নাবশেষ মূল্যকে কি নামে অভিহিত করা যায়? পাককলিত অপসারণ মূল্য না, সম্পদের নির্দিষ্ট বিক্রয় মূল্য না, আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য মানে কি? ইংরেজিটা সহজ, স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ওয়ালার কাছে তুমি কি বিক্রি করো? ধরো তোমার বাসায় একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, ওটা আর চলে না, ফুটে গেছে, নষ্ট হয়ে গেছে, আর ওটা বিক্রি করে 100 টাকা পাও, 200 টাকা লাভ পাও, ওটাই লাভ। তো এটাকে ভগ্নাবশেষ মূল্য মানেই হচ্ছে যায় একটা সম্পদ আয়ুষ্কাল মানে ওটা ব্যবহার শেষ, কাজ নাই, একদম যা করার যতটুকু উপকারিতা পেয়ে গেছে, এই আয়ুষ্কাল শেষে ওই সম্পত্তিটা আমরা বিক্রি করি। হ্যাঁ বিক্রি করে যত টাকা পাবো ওই টাকাটাকে আমরা কি বলবো? ওই টাকাটাকে আমরা বলবো হচ্ছে যায় ভগ্নাবশেষ মূল্য, স্ক্র্যাপ ভ্যালু। তাহলে সম্পত্তি অপসারণ কাল আয়ুষ্কাল শেষে সম্পত্তি হতে নগদ প্রাপ্তি যত টাকা ওটাকে আমরা বলবো যে ভগ্নাবশেষ মূল্য। তারপর হচ্ছে আমাদের 23 নাম্বার প্রশ্নটা আছে, যতগুলা অবশ্যই রিলেটেড কোশ্চেন পড়ে করতেছে সবগুলা থেকে আশা করি কমন পড়বে। আচ্ছা এর আমরা বাকি অধ্যায়গুলোতে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কেমন? আচ্ছা একটি মেশিনের ক্রয় মূল্য 4 লক্ষ টাকা, সংস্থাপন 20,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, আর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য দ্বারা হচ্ছে 10,000 টাকা, 1 লক্ষ টাকা। আচ্ছা তারপরে আমাদেরকে কি বলছে? বার্ষিক 20% হারে কমার সমানদের পদ্ধতি অবশ্যই ধার্য করে। আচ্ছা অবসর পদ্ধতির নাম হচ্ছে কম আর সমান, আর হার আমাদেরকে দিয়ে দিছে, তাহলে আর বাইর করার দরকার নেই। এখন আমাদের কি বলছে? দ্বিতীয় বছরের শুরুতে মেশিনের বই মূল্য কত, তার মানে প্রথম বছর অবশ্যই বাইর করি, ওটা বাদ দিলে আমাদের বই মূল্য আমরা পেয়ে যাব। এখন কয় মূল্য 4 লাখ, সংস্থাপন 20, তাহলে 4,20,000 টাকা, আর হার তো দিয়ে দিছে, তাহলে 4,20,000 এর 20% কত? 84,000। আচ্ছা এখন তাহলে মেশিনের মূল্য কত হবে? প্রথম বছরের শেষে যে কথা, দ্বিতীয় বছরের শুরুতে একই কথা, তাহলে আমাদের 4,20,000 থেকে 84 বাদ দিব, তাহলে 3,34,000 টাকা, 3,34,000 টাকা আমাদের উত্তর, তাহলে উত্তর গ। তারপর 24 নাম্বার আছে, 24 নাম্বার বলছে কমর সমাজের পদ্ধতির পরিবর্তে আমরা যদি সরলরেখা পদ্ধতি অবশ্যই ধার্য করি তাহলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে, কেমন? আচ্ছা আমরা ধরো কমর সমান, তুমি যদি একটা অঙ্ককে করে দেখো, কমর সমান যদি করো দেখবা যে একটু বেশি আসছে, অবশ্যই দিলাম 12, সরলরেখা যদি ধরি তাহলে দিলাম 10, আমরা একটা অনুমান নিব ঠিক আছে, দিলাম এটাই, মানে সাধারণত আমরা যখন কমর সমান করি একটু বেশি অবশ্যই হয় প্রথম বছর, আর সরলরেখা একটু কম হয়। তাহলে এখানে কত টাকা খরচ আমাদেরকে কি বলছে? কমন সমান না ধরি সরলরেখা ধরছি, তাহলে আমাদের যদি আমরা এটা না ধরি এটা ধরি, তাহলে আমাদের 2,000 টাকা খরচ কম দেখানো হচ্ছে না? 2,000 টাকা খরচ কম মানে কি 2,000 টাকা বেশি মুনাফা দেখানো হচ্ছে, তাহলে এখানে আমাদের উত্তর কি? মুনাফা বৃদ্ধি পাবে। অবশ্যই পরিমাণ বৃদ্ধি পাবে না, অবশ্যই পরিমাণ তো উল্টা 2,000 টাকা হ্রাস পাইতেছে, অবশ্যই। আচ্ছা মুনাফা বৃদ্ধি পাবে, হ্যাঁ, তারপরে কর দায় হ্রাস পাবে না, কর দায় হ্রাস পাবে না, তাহলে সম্পত্তি মূল্য হ্রাস পাবে না। তারপর আসেন 25 নাম্বার,
ব্যবসায় কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। আচ্ছা যদি বলা যায় কোন ধরনের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না, নিচে একটাই অপশন ভূমি বা জমি, এই দুইটার মধ্যে যেটা থাকে এটাই আনসার করবেন। কেমন, এটা কিন্তু আসতে পারে অনেক। এরপরে বিগত সালে একটা বোর্ড প্রশ্ন দিয়ে দিচ্ছে 2020 সালে 1 জানুয়ারি তারিখে আবিরেন সাউন্সের এটা। আচ্ছা এখানে অবশ্যই বাইর করে দেয় তো শিখালাম আমরা, জাস্ট জাবেদাটা মনে রাখবেন। জাবেদাটা আমি একটু বলে দিতেছি, জাবেদা কেমন, অবশ্যই ডেবিট, অবশ্যই ডেবিট, আর এটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। আর আরেকটা যাবে, এই দুইটা জাবেদা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। কেমন, আর এটা হচ্ছে পুঞ্জীবিত, এই যে আয় বিবরণী ডেবিট, আর এটা হচ্ছে অবশ্যই ক্রেডিট, অবশ্যই ক্রেডিট। এই জাবেদাটা কয়বার করবা, যত বছর অবশ্যই করতে বলে তত বছর। দেখেন আপনারা বলছে 2020 এবং 21 সালে কয়জনের জাবেদা দাখিলা দিতে, তার মানে আপনি কি করবেন 20 এর জন্য এই দুইটা জাবেদা একবার লিখতে হবে, 21 এর জন্য একবার লিখতে হবে। আর 20 যেহেতু আপনি মেশিনটা কিনছেন একটা জাবেদা বাড়তে হবে, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। কেমন, আর যদি আপনাকে গ নম্বরে কি বলছে, মেশিন হিসাব আর অবশ্যই হিসাব। হিসাব মানে খতিয়ান, আপনি মেশিন হিসাবে একটা খতিয়ান করবেন, অবশ্যই হিসাবের একটা খতিয়ান করবেন, এরপর জাবেদা থেকে মানগুলো জাস্ট বসাই দিবেন। এতটুকু বুঝছেন কিনা একটা বলেন তো, আমরা এখন অন্য অধ্যায়ের এমসিকিউ গুলাতে চলে যাব। কেমন, আচ্ছা আমরা এখন অন্য অধ্যায়ের এমসিকিউ গুলাতে যাব। এতটুকু বুঝছেন কিনা দেখেন বলেন। আচ্ছা আমরা এখন অন্য অধ্যায়ের এমসিকিউ গুলা সলভ করি একটা একটা করে। ঠিক আছে, আমাদের ক্লাসটা পরবর্তীতে রেকর্ড করে ছাড়িয়ে দেব। দেখো আচ্ছা আমরা একটা একটা করে এমসিকিউ সলভ করি। এটা হচ্ছে প্রথম অধ্যায়। কেমন, প্রথম অধ্যায় যে 22 সালে যে কোশ্চেনগুলো আসছে বিগত সালে, আমরা এই প্রশ্নগুলো সলভ করব। বলছে যে যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। আচ্ছা আমরা যদি কর্মচারী বেতন দিই, তাহলে কর্মচারী বেতন দিলে আমাদের কি হবে, খরচ বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। কেন, নগদ টাকা গেছে এবং একটা খরচ বৃদ্ধি পাইছে, তাহলে এটার কারণে আমাদের কি হবে, খরচ বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। তাহলে এটা আমাদের কি হবে, সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে না, দায় ও মূলধন বৃদ্ধি পাবে না, সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আচ্ছা সম্পদ হ্রাস পাইতেছে না, পাচ্ছে। ই বৃদ্ধি মানে কি, খরচ বৃদ্ধি মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস, ওই হ্রাস, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার। যদি কর্মচারী বেতন আমরা পরিশোধ করে তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কেমন, এবার 2 নম্বরে আসেন। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়। আধুনিক পদ্ধতিতে হিসাবকে ভাগ করা যায় হচ্ছে 5 ভাবে। কিভাবে ভাইয়া, আয়, ব্যয়, সম্পদ, দায়, কেমন, উত্তোলন, মূলধন। আচ্ছা উত্তোলন মূলধনকে একটা দিচ্ছে, তাহলে মোটটা কয়টা হবে, 5টা হবে। কেমন, আচ্ছা তারপরে এখান থেকে একটা এমসিকিউ আসবে আপনাদের, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বহিঃস্থ ব্যবহারকারী কারা, এটা কিন্তু আসবে। আচ্ছা হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে তারা যারা আমাদের, আচ্ছা এখানে কি অভ্যন্তরীণ জানতে চাইছে। আচ্ছা অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে দুইজনকে বেশি মনে রাখবে। অভ্যন্তরীণ ব্যবহারকারী, আচ্ছা হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত, আর বহিঃস্থ ব্যবহারকারী হচ্ছে যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত না। যেমন ধরেন সরকার আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত না, শেয়ার হোল্ডার। আচ্ছা শেয়ার হোল্ডার কিন্তু আমাদের, আবার আরেকটা জিনিস মনে রাখবেন, সে কি এই প্রতিষ্ঠানে কোনো মালিকানা রাখতেছে কিনা। এখানে আমরা যদি 4 জনের মধ্যে খেয়াল করতেছি সরকার আমাদের প্রতিষ্ঠানের মালিকানা নাই, পাওনাদার মালিকানা নাই, জাস্ট ওর থেকে আমরা টাকা নিছি ঋণ পরিশোধ, দায় পরিশোধ করব। আয়কর কর্তৃপক্ষ মালিকানা নাই, একমাত্র শেয়ার হোল্ডার করে আমাদের প্রতিষ্ঠানে মালিকানা আছে। তাই হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী এখানে কি হবে, শেয়ার হোল্ডার হবে। তারপরে অভ্যন্তরীণ দায় কোনটি, সবসময় মনে রাখবেন আমরা যত এতদিন যা দায় শিখছি এটা হচ্ছে বহিদায়, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় শিখলাম না, এটা হচ্ছে বহিদায়। আর এখানে তোমাদেরকে জানতে চাইছে অভ্যন্তরীণ দায় কোনটি, একটাই মাত্র হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ দায়, এখানে মূলধন। এছাড়াও কিছু অভ্যন্তরীণ দায় থাকে, ওটা তোমাদের লাগবে না, জাস্ট এখানে অভ্যন্তরীণ দায় হিসাবে সবসময় মূলধন দিবা। তারপর তা বলছে a সমান l প্লাস ওই সমীকরণটিতে ওই কি নাম নির্দেশ করে, এ তো সম্পদ, l হচ্ছে দায়, ওই হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে আমাদের উত্তর হবে যে খ, মালিকানা সত্ত্ব। এটা ঢাকা বোর্ড 22 আসছে। ওরে বাবা রে, এই উত্তর থেকে ঢাকা বোর্ড 22 তো অনেক আসছে। আচ্ছা হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, সঠিক, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, তাও সঠিক, আর্থিক অবস্থা পরিমাপ করে, হ্যাঁ আর্থিক অবস্থা তো পরিমাপ অবশ্যই করবে, তাহলে 1 2 3 তিনটা। তার বিক্রয় দ্বারা বৃদ্ধি পায়। আচ্ছা বিক্রয় যদি আমরা করি, বিক্রয় কারণে কি হয়, ওই বিক্রয় কারণে আমাদের এই যে বিক্রয় সমীকরণ কি, বিক্রয়, আচ্ছা বিক্রয় না যাবে দেখি, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট না ভাইয়া,
তাহলে নগদান ডেবিট মানে সম্পত্তি বৃদ্ধি, বিক্রয় ক্রেডিট মানে আয় বৃদ্ধি। তাহলে এটার কারণে আমাদের কি হবে? বিক্রয় বৃদ্ধি ছাড়া মালিকের আয় বৃদ্ধি পাইছে মানে মালিকের আসলে বৃদ্ধি পাবে অবশ্যই, সম্পত্তি বৃদ্ধি পাবে অবশ্যই, দায় বৃদ্ধি পাবে না। 1 আর 2। তারপরে কোনটি বিপরীত সম্পদ? এটা অলরেডি আমরা পড়াই ফেলছি। বিপরীত সম্পত্তি বাচক হিসাবে হচ্ছে পুঞ্জীভূত অবস্থা, কন্টা অ্যাসেট। ওই যে আমরা অবস্থার মধ্যে যেটা করছিলাম না, ওটা কন্টা অ্যাসেট নামে ছিল, এখানে ছিল হচ্ছে পুঞ্জীভূত অবস্থা। তারপর 9 নম্বর আমাদেরকে কি বলছে? ধারে ক্রয়ের ফলে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সমীকরণের কি পরিবর্তন হবে? ধারে ক্রয়ের কারণে কালান্তিক মজুদ পদ্ধতিতে কি পরিবর্তন হবে? কেমন? ধারে ক্রয়ের কারণে কালান্তিক, আচ্ছা ধারে ক্রয় করছি না, তাহলে আমাদের একটা খরচ বৃদ্ধি পাইছে, এটাতে তো কারো সমস্যা নাই। আচ্ছা এরপরে মানে ধারে ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় করার কারণে খরচ বৃদ্ধি পাইছে। আচ্ছা খরচ বৃদ্ধি পাওয়া মানে কি? খরচ বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। তাহলে আচ্ছা, এবং তাহলে এটা ওই সাথে একটা সম্পর্ক আছে। এবং দায়, আমাদের যে আমরা যে ধারে ক্রয় করছি ওই টাকাগুলোকে আমাদেরকে মাফ করবে? অবশ্যই করবে না, টাকাগুলো পরিশোধ করতে হবে। তাহলে এটার কারণে আমাদের এলও বৃদ্ধি পাবে, ওই হ্রাস পাবে। মানে কোন কোন উপাদান পরিবর্তন হবে? এল আর ওই। বুঝছেন আশা করি। কেমন? কোনটা যদি না বুঝেন আমারে কমেন্টে জানাতে পারেন। কেমন? এতটুকু বুঝছো কিনা, বুঝতেছো কিনা আমার একটু জানাইও, কমেন্টে একটু জানালে আমার সুবিধা হয়। আচ্ছা তারপরে আসেন, তারপরে আমাদেরকে কি বলছে? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? কেমন? আচ্ছা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলতেছে যে মুনাফা নির্ধারণ, হিসাব বিজ্ঞান অবশ্যই মুনাফা নির্ধারণ করে। ব্যয় নিয়ন্ত্রণ, হিসাব বিজ্ঞান ব্যয় নিয়ন্ত্রণ করে। আর্থিক অবস্থা নির্ণয় করে কিনা? হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থা নির্ধারণ করে। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা নির্ধারণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, আর্থিক অবস্থা নির্ণয়, এখানে সবগুলোই হবে। কেমন? আচ্ছা আমরা এরপরে তারপর কোশ্চেনটাতে আসি। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি? মানে উদ্দেশ্য তো অনেকগুলা, এর মধ্যে সবচেয়ে মূল উদ্দেশ্য কি? তোমাদের মনে হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মানে হচ্ছে শুধু রিপোর্ট তৈরি করা। মূলত রিপোর্টটা কেন তৈরি করে? বহিস্থ পক্ষের কাছে আমাদের ডাটাগুলা বা আমাদের রিপোর্টগুলা সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এই হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিসাব তথ্য সরবরাহ করা। আমরা যে আর্থিক বিবরণীটা করি না, আর্থিক বিবরণীটাকে সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আচ্ছা তারপর হচ্ছে যাই লেনদেনের কাঠামোগত পরিবর্তন। একটা হচ্ছে নিট পরিবর্তন, আর একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। কেমন? আচ্ছা এখন এখানে কি কি দিছে? আচ্ছা প্রথম বলছে যে জমি ক্রয় করা হলো, জমি ক্রয় কারণে আমাদের সম্পত্তি জমি হিসাব ডেবিট, তার মানে এ বৃদ্ধি। আচ্ছা আর কি ক্রয় যোগ ক্রয় করছি না, তাহলে নিচে নগদ দিছি না বা ব্যাংকে টাকাটা দিছি, তাহলে তো আমাদেরকে দিবেন। আচ্ছা একটা সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। হিসাব সমীকরণে দুইটা পাশ খেয়াল করে দেখো, a সমান l প্লাস ওই সমান চিহ্নের এই পাশ একটা, এই পাশ একটা। আচ্ছা এখন আমাদেরকে কাঠামোগত পরিবর্তন বলছে না, কাঠামোগত পরিবর্তন বলছে। যদি শুধু এক পাশ পরিবর্তন হয় তাহলে কাঠামোগত পরিবর্তন। তাহলে আমাদের জমি ক্রয় করার কারণে কি এক পাশ পরিবর্তন হয়েছে নাকি দুই পাশ পরিবর্তন হয়েছে? শুধু এক পাশ, একবার এই বৃদ্ধি একবার এই হ্রাস। আরেকটা হচ্ছে যায় এই যে বই মূল্যে যন্ত্রপাতি বিক্রয়, তো যন্ত্রপাতি যদি বিক্রয় করে একবার সম্পত্তি বৃদ্ধি একবার সম্পত্তি হ্রাস, তাহলে আমাদের এই দিতে হবে। আর পণ্য যদি ক্রয় করা হয়, পণ্য যদি ক্রয় করা তাহলে খরচ বৃদ্ধি এবং সম্পত্তি হ্রাস। তাহলে আমাদের দুই পাশ খরচ বৃদ্ধি ওই হ্রাস পাবে, এটা মানে দুই পাশের পরিবর্তন হলে তাহলে আমাদের কাঠামোগত পরিবর্তন হবে না, গুণগত হবে। তাহলে এক পাশ পরিবর্তন হলে কাঠামোগত, দুই পাশ পরিবর্তন হলে গুণগত। এটা আবার একটু ভালো করে পড়ে নেবেন, নালে এলোমেলো হয়ে যাবে। তারপরে আসেন, তারপর হচ্ছে 23 নাম্বার। এ কোম্পানি বি কোম্পানি থেকে 15,000 টাকা যন্ত্রপাতি নগদে ক্রয় করেছে। এ কোম্পানি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? এ কোম্পানি বি কোম্পানি থেকে 15,000 টাকা একটি যন্ত্রপাতি নগদে ক্রয় করলো। তাহলে যন্ত্রপাতি বাড়লো 15,000 টাকা, নগদ টাকা কমলো 15,000 টাকা। তাহলে তার হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? একবার সম্পত্তি বৃদ্ধি পাবে, একবার সম্পত্তি হ্রাস পাবে। আশা করি বুঝছেন। তার 14 নাম্বার। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হ্যাঁ, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যায় আচ্ছা অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের মোটামুটি মালিকানা বা নিয়ন্ত্রণে আছে। কেমন? যেমন সরকার মালিকানা বা নিয়ন্ত্রণে আছে নাই, বিনিয়োগকারী নাই, কর কর্তৃপক্ষ নাই, দ্যাট মিন্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারপর প্রশ্নটা একটু বড়। ইসাক 1 জুলাই 2021 সালে নগদ 2 লক্ষ টাকা, আজের খাতে 30,000 টাকা এবং 40,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। আচ্ছা এখন এছাড়া লেনদেন দেশের পণ্য ক্রয়, ভাড়া প্রদান, ধারে পণ্য বিক্রয়, আয়কর পরিশোধ। কেমন? এখন তোমার কাছে জানতে চাচ্ছে স্বত্বাধিকার কত।
আমরা এখানে কিভাবে বের করব, একটা সাইড নোট রাখতে দিয়েছে স্লো কানেকশন ওখানে স্লো কানেকশন। আচ্ছা সমস্যা নেই, আবার ঠিক হয়ে যায়। আচ্ছা দেখেন এখন সত্ত্বাধিকার মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বটা এবার কিভাবে নির্ণয় করবেন? প্রথমে 2 লাখ হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এখন একদম ধরো এখানে যারা আছে একদমই কিছু বুঝে না অ্যাকাউন্টিং, তবুও তুমি পারবে। কেন দেখো আমার নগদ আছে 2 লাখ টাকা, আমি বিক্রি করলে আমার টাকা কি বাড়বে নাকি কমবে? এই যে বিক্রি করলে নগদে পণ্য ক্রয় ভাড়া প্রদান আয় কর। আচ্ছা প্রারম্ভিক মূলধন যোগ বিক্রয়, বিক্রয় 30,000 টাকা, এটা কিসের দিকে দিছে? আজপত্র। আচ্ছা প্রারম্ভিক মূলধন আমরা আগে বাই করলাম কিভাবে? 2 লাখ আর আজপত্র 20,000, তাহলে যোগ আর ব্যাংক ঋণ নিয়ে নিই, তাহলে ব্যাংক ঋণটা যোগ হওয়ার কথা না, ব্যাংক ঋণ বিয়োগ হবে। আচ্ছা এখানে একটা আবার জিনিস আছে, একটা জিনিস খেয়াল করো, 2 লাখ যোগ 30 যোগ 40 যোগ আবার বিয়োগ 40, এখানে 40,000 টাকা একবার যোগ করছে একবার বিয়োগ করছে, এটা কাহিনী আছে। কোন বইতে করে কোন বইতে করে না, করার লজিক আছে না করার লজিক আছে। কেউ কেউ ধরে নেয় যে এই ব্যাংক ঋণের টাকাটা নগদের মধ্যে আবার যোগ করতে হবে, তাহলে 2 লাখ টাকা। আচ্ছা 2 লাখ টাকা তাহলে 2 লাখ থেকে 2 লাখের সাথে 40,000 যোগ হবে। হ্যাঁ 40,000 যোগ হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আবার 40,000 বিয়োগ হবে। এখন কথা হচ্ছে 40,000 একবার যোগ একবার বিয়োগ, এটা কেন করতেছে? 40,000 টাকা একবার যোগ একবার বিয়োগ করার একটাই কারণ, কারণ এই যে 40,000 টাকার কারণে নগদ টাকা 40,000 টাকা বৃদ্ধি পাবে, আবার সাথে সাথে একটা দায়ও বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এই 2 লাখের সাথে 30 তো আমাদের আশাপত্রের টাকা, আর 40,000 টাকা হচ্ছে আমাদের ঋণের টাকা। ঋণের টাকা 40,000 একবার যোগ করবে একবার বিয়োগ করবে, কারণ নগদ টাকা একবার 40,000 বৃদ্ধি পেয়েছে, আবার একসাথে এখানে দায়ও বৃদ্ধি পেয়েছে। আচ্ছা সেই জন্য একবার যোগ করব, মানে নগদও বৃদ্ধি পেয়েছে সাথে সাথে দায়ও বৃদ্ধি পেয়েছে। তো আমরা কি করি, আমাদের সম্পত্তি কিভাবে হিসাব করি? প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ, তাহলে প্রারম্ভিক সম্পদ 40,000 টাকা বাড়লো যোগ করলাম, প্রারম্ভিক দায় 40,000 টাকা বাড়লো, তাহলে দায় 40,000 টাকা বিয়োগ করলাম। আচ্ছা এরপরে আমাদেরকে 80,000 টাকা হচ্ছে বিক্রয়ের টাকা, তারপরে আমরা কি করব, ক্রয় ভাড়া প্রদান এবং আয়কর পরিশোধ এই টাকাগুলো যোগ করি, এগুলো বাদ দিয়ে দিব। দ্যাট মিন্স আমাদের 2,20,000 টাকা উত্তর। তারপর আমাদের 16 নম্বর বলছে দাঁড়ের পণ্য বিক্রয়ের জন্য হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? দাঁড়ের পণ্য যদি বিক্রয় করি তাহলে আমাদের দেনাদার বৃদ্ধি পাবে এবং বিক্রয় হিসাব মানে বিক্রয় বৃদ্ধি পাবে, তাহলে দেনাদার বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধি, দেনাদার বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধির কারণে আমাদের কি হবে? আচ্ছা এই বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পাবে। দেনাদার তো আমাদের দায় না, দেনাদার তো আমাদের সম্পদ, অপশন এ হবে না, এ ক হবে না, তাহলে এ এবং ওই। আচ্ছা কি পরিবর্তন ঘটবে? এই পরিবর্তন ঘটবে, হ্যাঁ দেনাদার বৃদ্ধি পাইছে, ওই পরিবর্তন ঘটবে, হ্যাঁ ঘটবে। কেন? কারণ বিক্রয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই এটা হবে। এটা হবে না ভাইয়া, দায়িত্ব কোনো পরিবর্তন হয় না, এটাও হবে না, কারণ দায়িত্ব কোনো পরিবর্তন হয় না। তারপরে আসুন, তারপর হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানে কোন ধারণার উপর ভিত্তি করে বা কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? আচ্ছা এটা হচ্ছে সত্তা ধারণা। হ্যাঁ মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের। আচ্ছা এখানে তোমাদের নীতিমালা এটা সম্ভবত নাই, এটা নীতিমালা থেকে আসছে, কেমন সত্তা ধারণা। তারপর 18টা খেয়াল করেন, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা মনে রাখবেন মালিক এবং ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, মানে যারা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বা ধরে রাখে। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি চাইছে নাকি বাহ্যিক চাইছে? বাহ্যিক চাইলে তাহলে পানাদার বাহ্যিক ব্যবহারকারী, সরকার বাহ্যিক ব্যবহারকারী, ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এখানে উত্তর হচ্ছে 31 যেহেতু বাহ্যিক চাইছে। 19 দেখেন, দুটি পক্ষ ব্যতীত দেনাদার হয় না। লেনদেনের এই বৈশিষ্ট্যকে কি বলে? এটাকে বলছে দ্বৈত সত্তা। কেমন দ্বৈত সত্তা কি? যেমন হ্যান্ডশেক করতে হলে দুইটা হাত লাগে, সেম একটা লেনদেনেরও কমপক্ষে দুইটা পক্ষ লাগে, এটাকে বলছে দ্বৈত সত্তা। তারপর 20 বলছে সম্পত্তি দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, এটা হচ্ছে হিসাব সমীকরণ। কেমনে? দেখেন সম্পত্তি দায় এবং মূলধন এই তিনটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, এটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। তাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি খাতা একটু লিখে রাখো। মূল, আচ্ছা মূল ভিত্তিটা এখানে ভুল আছে। মূল ভিত্তি হচ্ছে যে দুই তরফা দাখিলা, মূল উপাদান হচ্ছে লেনদেন। কিন্তু বোর্ড প্রশ্নে যদি মূল ভিত্তি যদি দুই তরফা দাখিলা না থাকে তখন লেনদেন দাগাবে। আবার বলতেছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যদি দুই তরফা দাখিলা থাকে অবশ্যই দুই তরফা দাখিলা দাগাবেন, লেনদেন দাগাবেন না। যদি দুই তরফা দাখিলা না থাকে তখন লেনদেন দাগাবেন। কেমন? সাপ্লাইস কোন ধরনের হিসাব? সাপ্লাই অবশ্যই সম্পত্তি হিসাব। যখন বলবে যে সাপ্লাই খরচ কোন হিসাব তখন খরচ হিসাব দেখাবেন। কেমন? সাপ্লাই কোন ধরনের হিসাব? সাপ্লাই কোন ধরনের হিসাব? সাপ্লাই হচ্ছে যে একটা সম্পত্তিবাচক হিসাব।
ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন, তারপরে আমাদের কি বলছে, আচ্ছা সাপ্লাই টাইলে একটা সম্পত্তি হিসাব। তারপরে 23 কি বলছে, আকিবের নিকট মাল নগদে মাল বিক্রয় হচ্ছে 25,000 টাকা, লেনদেনের জন্য প্রমাণ্য দলিল কোনটি? আচ্ছা নগদে মনে রাখবা, ক্যাশ মেমো হচ্ছে নগদে হয়, কেমন? ক্যাশ মেমো আর ক্রেডিট নোট নগদে হয় না, ডেবিট নোট ক্রেডিট এগুলা এই যে ক্রেডিট নোট নগদে হবে না, কেমন? আর ক্রেডিট বাউচার হবে, তাহলে এখানে ক্যাশ মেমো এবং ক্রেডিট বাউচার বিক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট বাউচার ব্যবহার করা হয়। তার মালিকানা সত্ত্বে হ্রাসের কারণ হচ্ছে যে কি, উত্তোলন ও নগদ কমে যাওয়া। নগদের সাথে তো মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, উত্তোলনের সাথে ঠিক আছে, উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কিন্তু নগদের সাথে তো মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নাই। তারপর বলছে খরচ উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। আচ্ছা উত্তোলন যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমে, ঠিক আছে। খরচ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, কমে যায়, ঠিক আছে। তাহলে উত্তোলন এবং খরচের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে উত্তর খ। এখন বোর্ড প্রশ্নের ক্ষেত্রে একটু সাবধান হওয়া ভালো। তুমি উত্তর খ পেয়ে গেলা, তবুও তুমি বাকিগুলো দেখলা কোনো সমস্যা আছে কিনা। কারণ খরচ ও দায় কমে গেলে, কারণ দায়ের সাথে মালিকানা সত্ত্ব সম্পর্ক নাই। খরচ ও দায় বেড়ে যাওয়া, খরচ বাড়লে মালিকানা সত্ত্ব কমে, কিন্তু দায়ের সাথে সম্পর্ক নাই। আচ্ছা এবার 25 আসেন, প্রাপ্য হিসাবে সুদ কোন জাতীয় আয়? প্রাপ্য হিসাবে সুদ কোন জাতীয় আয়? আচ্ছা প্রাপ্য হিসাবে সুদ কোন জাতীয় হিসাব? প্রাপ্য প্রাপ্য হিসাব না, প্রাপ্য বিনিয়োগের সুদ। যদি প্রাপ্ত হইতো তাহলে আয় বাচক হিসাব হতো। এখানে জাস্ট প্রাপ্তর জায়গা, প্রাপ্যর জায়গায় প্রাপ্ত হইলে আয় হইতো। আর প্রাপ্য বিনিয়োগের সুদ হইছে, একটা কৌশল শিখাই দিই, যদি প্রাপ্য কিছু থাকে সব সম্পদ, কেমন ভাই, আর কি বলে পদেও কিছু থাকলে এটা দায় দিয়ে আসবা। অনেকে ভাইয়া প্রাপ্য নোট, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব এগুলা নিয়ে ভাই গোলমাল বাজাই ফেলো। প্রাপ্য থাকলে সম্পদ, পদেও থাকলে দায়। তাহলে প্রাপ্য হচ্ছে সম্পদ, পদে হচ্ছে দায়। তাহলে প্রাপ্য বিনিয়োগ সম্পদ হিসাব। সুনামের অবলোকন কোন ধরনের লেনদেন? আচ্ছা এটা আন্ত লেনদেন আর বহি লেনদেনের পার্থক্যটা ভালো করে বুঝো। যদি বাইরে কোনো পক্ষ মানে জড়িত না থাকে এটা হচ্ছে আন্ত লেনদেন, আর যদি বাইরের পক্ষ জড়িত থাকে তাহলে এটা হচ্ছে বহি লেনদেন। যেহেতু সুনামের অবলোকন তো আমরা নিজেরা করবো, বাইরে কোনো পক্ষ জড়িত নাই, তাই এটা হচ্ছে আন্ত লেনদেন। এটা কোন লেনদেন ভাইয়া? আন্ত লেনদেন। তারপরে নিচের কোনটি অনগদ লেনদেন? এটা আসতে সম্ভাবনা অনেক বেশি। যদি এখানে নগদ বাট্টা, তোমাদের মনে হচ্ছে আল্লাহ রে নগদ বাট্টা আছে, তো নগদ তো আছে, তাহলে এটা অপশন বাদ দিয়ে বাকিগুলো চিন্তা করি, বাকিগুলো উত্তর হতে পারে কিনা। কিন্তু নগদ বাট্টা কখনো নগদ লেনদেন হয় না, নগদ বাট্টা হচ্ছে অনগদ লেনদেন। আরেকটা আসতে পারে, যদি এটা না দিই এখানে অবশ্যই দিতে পারে, অবশ্যই কারণে নগদ টাকা কিন্তু যায় না। অবশ্যই একটি অদৃশ্যমান লেনদেন, তাও সত্যি। অবশ্যই একটি আন্তর লেনদেন, তাও সত্যি। অবশ্যই একটি অনগদ লেনদেন, তাও সত্যি। অবশ্যই রিলেটেড এরকম একটা পাবা, আন্ত লেনদেন, তারপর হচ্ছে অনগদ লেনদেন, তারপর হচ্ছে অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে। আচ্ছা তারপরে লেনদেনের কাঠামো পরিবর্তন হচ্ছে যায় কাঠামোগত পরিবর্তন, কেমন? অগ্রিম বীমা খরচ করলে, আচ্ছা অগ্রিম বীমা খরচ হলে, আচ্ছা অগ্রিম বীমাতে তাহলে আমাদের জন্য সম্পদ, সম্পদের যদি শব্দটা এক পাশে পরিবর্তনকে কাঠামোগত, যন্ত্রপাতি নগদে কয়, এটা লক্ষ্য। যন্ত্রপাতি নগদে যদি ক্রয় করি, একবার এই বৃদ্ধি একবার এই হ্রাস, তাহলে এটা কাঠামোগত পরিবর্তন। আজাপত্র নগদে বিক্রয়, আজাপত্র নগদে বিক্রয় করলে সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি হ্রাস, এটাও এক পাশ পরিবর্তন। 29 আন্তঃফেরত কোন ধরনের হিসাব? আন্তঃফেরত হচ্ছে বিক্রয় করা মাল ফেরত আসছে, তাই এটা কোন ধরনের হিসাব? যদি আয় বাচক হিসাব কমে যায়, এটা কারণে আয় বাচক হিসাব আয় কমে যাচ্ছে না, তাই এটা বিপরীত আয় হিসাব। বকেয়া বেতন পরিশোধের কারণে হিসাব সমীকরণের প্রভাব নিচের কোনটি? বকেয়া বেতন যদি পরিশোধ করি তাহলে এই, আচ্ছা বকেয়া বেতন আমাদের জন্য একটা দায়বাচক হিসাব। এটা যদি আমরা টাকাগুলো দিয়ে দিই তাহলে দায় কমবে এবং নগদ টাকাও তো কমবে, তাহলে এটা এ এবং এল হ্রাস পাবে। ভালো করে বুঝিয়ে, যদি কেউ অন্যটা না বুঝতে অসুবিধা আমার বলিও, বা রেকর্ডটা তো থাকবে, আবার একটু টেনে দেখতে পারবা। তাহলে বকেয়া বেতন পরিশোধের কারণে হিসাব সময় কি হবে? এ এবং এল হ্রাস পাবে। তারপরে আসেন, আচ্ছা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, অলরেডি আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক, মানে যারা নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে। পাওনাদার হবে না, কর কর্তৃপক্ষ হবে না, ব্যাংক হবে না, সরকার থাকলে তাও হবে না, কেমন? আচ্ছা আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণে কি পাওয়া ফেলবো? আগুনে বিনষ্ট পণ্য মানে হচ্ছে আমাদের গোডাউনে মাল ছিল, আমাদের পণ্যগুলো পুড়ে গেছে, তাহলে এটা কারণে আমাদের সম্পত্তি হ্রাস। আচ্ছা ওই হ্রাস, ওই বৃদ্ধি এবং হ্রাস মানে এটা কারণে একটা খরচ হ্রাস, মানে নিট কয় যখন বাই করে এটা বাদ দেওয়া হয়, তো খরচ একবার হ্রাস পায়, খরচ একবার বৃদ্ধি পায়, কেমন?
তাই খরচ বৃদ্ধি যে কথা ওই বৃদ্ধি ওরা আসলে করতে পারে। তার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যদি ডাবল এন্ট্রি সিস্টেম দুই তরফা দাখিলা থাকে তাহলে দুই তরফা দাখিলা, না থাকলে লেনদেন। তারপরে সাইকে পণ্য কয় এটি একটি অনগদ লেনদেন না। একটা জিনিস খেয়াল করো, এটা না হলে তো এই দুটোই হবে। আচ্ছা বই লেনদেন হ্যাঁ, কারণ বাইরের পক্ষ তো জড়িত আছে। দৃশ্যমান লেনদেন দেখা যায় হ্যাঁ, ধরো দেখা যায়। কোনটি নামিক হিসাব? নামিক হিসাবটা লিখতে পারো, নামিক হিসাবটা পরীক্ষা অনেক আসছে। আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে নামিক হিসাব বলে। আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে কি বলে? নামিক হিসাব বলে। কেন? আচ্ছা কোনগুলা কোনটি নামিক হিসাব? আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে নামিক হিসাব বলে। তাহলে অনুপার্জিত হিসাব হচ্ছে দায়, বকেয়া বেতন হচ্ছে দায়, অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ, প্রত্যক্ষ মজুরি। এখানে দেখো এই সেটটার মধ্যে খরচ কোনটা? শুধুমাত্র এটা, বাকিগুলো হচ্ছে সম্পদ বা দায়। তাহলে খরচ হচ্ছে নামিক হিসাব, কারণ আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো নামিক হিসাব, তাহলে প্রত্যক্ষ মজুরি হচ্ছে নামিক হিসাব। তারপর দেখেন অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কোন বাচক হিসাব? হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে অনুপার্জিত আয় মানে অগ্রিম আয় আমাদের জন্য দায়। অব্যক্তিবাচক না, ব্যক্তিবাচক হিসাব, কারণ এখানে একটা ব্যক্তি জড়িত থাকে। তারপর স্বাভাবিক ব্যক্তিবাচক, এটা এই হিসাবটাই নেই। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের নামগুলো যেগুলো ব্যক্তি নামে ব্যক্তির মতো কাজ করে। প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব, হ্যাঁ এটাতে প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব থাকতে পারে, দিতে পারেন। যদি প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব না থাকে তাহলে ব্যক্তিবাচক দিতে পারবেন। এখন এখানে এখানে এটা তো অব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হিসাবটা একটাই আছে এটাই। আর স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব লাগবে না। অনুপার্জিত আয় তাহলে কোন ধরনের হিসাব? প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব। তারপরে ছিল হচ্ছে লুকা ফেসোলি। কে? লুকা ফেসোলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। সে কোথায় জন্মগ্রহণ করেছে? ইতালি। কোন শহরে? ভেনিস শহরে। সে একটা বই লিখছে 1794 সালে। আচ্ছা তার পুরো নাম কি? লুকা বার্তোলোমিও ডি ফেসোলি। সে একটা বই লিখছে কিসের উপর? মানে ম্যাথের উপর। ওটা একটা অধ্যায় ছিল হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, কেমন? দুই তরফা দাখিলা। ওইখান থেকে আজকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আর ও একটা বই লিখছে, বইটার নাম কি? সুম্মা ডি অ্যাটিভিটিয়া জিওমেট্রি প্রপোর্শনালিটি, কেমন? আচ্ছা এখন এখানে আচ্ছা লুকা ফেসোলি ছিলেন কি? উনি একজন গণিত, এই যে একটু আগে তোমারে বলছি, উনি কিন্তু হিসাব বিজ্ঞান আবিষ্কার করেন না। উনি গণিতের একটা অংশ থেকে ওনার হিসাব বিজ্ঞান আবিষ্কার হয়েছে। উনি একটা গণিতের উপর বই লিখছে, ওই যে বইটা সুম্মা ডি অ্যাটিভিটিয়া জিওমেট্রি প্রপোর্শনালিটি, কেমন? ওইখানে অনেকগুলা খণ্ড ছিল, 5টা না কয়েকটা। তো ওটা একটা অধ্যায় ছিল হচ্ছে যাই এই যে ডাবল এন্ট্রি সিস্টেম, যেটাকে বাংলাতে বলা হচ্ছে দুই তরফা দাখিলা। ওইখান থেকে আজকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তাহলে সে কি ছিলেন? গণিত শাস্ত্রবিদ, কেমন? ম্যাথ স্কলার ছিল আর কি। আচ্ছা হিসাব বিজ্ঞানের আদি ভূমিকা কোথাকে বলা হয়? একটু আগে আমি তোমাদেরকে বলছি। সে কোন শহরে জন্মগ্রহণ করেছে? ভেনিস শহরে। হিসাব বিজ্ঞানের বাপ হচ্ছে যেহেতু লুকা ফেসোলি, তাহলে তার জন্মস্থান হচ্ছে হিসাব বিজ্ঞানের আদি ভূমি, কেমন? ভেনিস। আচ্ছা তারপর বলছে যে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। হিসাব বিজ্ঞানের কাঁচামাল, হিসাব বিজ্ঞানের কাঁচামাল এবং হিসাব বিজ্ঞানের ইনপুট, এটা হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা এবং হিসাব বিজ্ঞানের ইনপুট বলা, এটা হচ্ছে লেনদেন, কেমন? এটা কিন্তু আসতে পারে, এখানে আসতে পারে। তোমাদের এই যে কথাটা বলা উচিত না, তুমি অলরেডি দেখতেছো এটা কতবার আসতেছে, কেমন? এই কোশ্চেন যেগুলো বোর্ড কোশ্চেন, এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শিখতে পারো 19 সাল পর্যন্ত, আশা করি তোমার 30টার মধ্যে 25টাই মিলে যাবে এগুলা থেকে। একটা দুটাও জাস্ট এগুলা অনুরূপ কোশ্চেন বানাবে, সারারা তো আর একদম 4 থেকে কোশ্চেন আনবে না। এগুলা খুব না দিলে এগুলা অনুপাতে দিবে, কেমন? তাহলে একটু আগে তুমি হয়তো দেখছো নিচে কোনটা অনগদ লেনদেন, ওখানে নগদ বাটা ছিল। এবার হয়তো বলতে পারছে নিচে কোনটা অনগদ লেনদেন, অবশ্যই দিবে। এরকম হবে আর কি কোশ্চেন। একদম অদ্ভুত কোশ্চেন তো আর হবে না। আচ্ছা তারপর হচ্ছে নিজের কাজের জন্য অন্যের নিকট। আচ্ছা নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধকে কি বলে? এটা তো জবাবদিহিতা, এটা মুখস্থ বিদ্যা। নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? নিট লাভ দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। উত্তরণ হিসাব কোন ধরনের হিসাব? এটা একটু মনে রাখবেন, উত্তরণ একটি সাময়িক হিসাব। উত্তরণ একটি সাময়িক হিসাব। তবে হিসাব তথ্যের বাহির ব্যবহারকারী। আচ্ছা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কার? মালিক পক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী, নিরীক্ষক অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেমনে বুঝতে ভাইয়া? এদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে। মালিক পক্ষের কাছে, অভ্যন্তরীণ নিরীক্ষকের কাছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে, এদের কাছে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে। কিন্তু তুমি যদি খেয়াল করো বিনিয়োগকারীর কাছে কি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে? না, বিনিয়োগকারীর কাছে কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। এখন তোমরা বলতে পারো ও তো টাকা বিনিয়োগ করছে না, ও এখানে মানে টাকা বিনিয়োগ করছে কিন্তু ও তো এটা মালিক না, ও তো একজন মানে এই যে ঋণদাতার মতো, ঠিক না? তাহলে ও নিয়ন্ত্রণ ক্ষমতা ওর হাতে থাকে না, কেমন? আচ্ছা তারপরে আসে
প্রশ্নগুলো ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা তারপর হচ্ছে যায় আমাদেরকে এই সপ্তাহে বাইক ব্যবহারকারী গেল। আচ্ছা বিনিয়োগকারী। আচ্ছা ব্যবসা অভ্যন্তরীণ দায় কোনটি? এটা আমি অলরেডি পড়াই ফেলছি, প্রশ্ন রিপিট হচ্ছে। মূলধন হচ্ছে ব্যবসা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই অভ্যন্তরীণ দায়। আর বহিদায় হচ্ছে যে কি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যোগফল হচ্ছে বহিদায়। আচ্ছা বাকিতে পণ্য যদি বিক্রয় করা হয় কোন ধরনের লেনদেন? বাকিতে পণ্য বিক্রয় করলে হচ্ছে যায় বাকিতে পণ্য বিক্রয়। আচ্ছা বাকিতে পণ্য বিক্রয় করলে যে বাইরে নগদ লেনদেন না, নগদ টাকা তো যায় না। অদৃশ্যমান না, দেখা যাচ্ছে তো। আন্তঃ লেনদেন বাইরে পক্ষ জড়িত না থাকলে আন্তঃ লেনদেন হতো, এটা তো বাইরে পক্ষের কাছে একটা হচ্ছে অনাদায়ী ফান্ড। আচ্ছা অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা বা কুড়ি একই কথা, এটা হচ্ছে যে এক প্রকার ব্যয়বাচক হিসাব। হ্যাঁ এটা একটা ব্যয়বাচক হিসাব। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা বা কুড়ি হচ্ছে একটা ব্যয়বাচক হিসাব। তা প্রতিটি লেনদেনের কয়টি হিসাব কাজ থাকে? প্রতিটি লেনদেনের একটা থাকবে না, দুই বা তার চেয়ে বেশি। যেমন তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবা ডেবিট দুই তিনটা হতে পারে, যেমন নগদ টাকা নিয়ে, ব্যাংক জমা নিয়ে, আজাপত্র নিয়ে ব্যবসা করা হয়েছে, ব্যবসা শুরু করা হয়েছে, ওটা যাবে কি হবে? নগদান হিসাব ডেবিট, আজাপত্র হিসাব ডেবিট, ব্যাংক জমা হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট আইটেম অনেকগুলো হতে পারে না? পারে। এটা অনেকে আনসার করবে হচ্ছে দুটি, আনসার কিন্তু ভুল হবে। হ্যাঁ তোমরা অনেকে ভুল করে, আরে কত উত্তর পাই গেলে, কত তো পাই গেছে, আর গুলো দেখার সময় না। কিন্তু ভাই দুই না, দুই বা তার থেকে বেশি। আচ্ছা আমরা শেষ করে দিই। আমাদের প্রথম দুই অধ্যায়, এই ধরনের প্রশ্নই আসবে। প্রথম দুই অধ্যায়ের এমসিকিউ আমরা শেষ করে দিয়েছি, অবশ্যই এমসিকিউ আমরা সলভ করলাম। এরপরে আমরা যদি কালকে ক্লাস নিতে পারি, আমরা র্যামেল এবং বাকি যে কার্যপত্র বা ব্যাংক সমন্বয় আছে ওই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল নিয়ে কথা বলার চেষ্টা করব। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে বা তোমরা যারা ইউটিউবে পরবর্তীতে ক্লাসটা দেখবা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। যদি সমস্যা থাকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।